কে অর্ডার করে তারপরে ট্রাক তার বই খাতা সব কিছুই রয়েছে। তো যাই হোক, আর ৩টার মধ্যে হচ্ছে আমার আব্বুর কর্মস্থল। আমার আব্বু আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি নিয়ে। তো সেই বাড়িটাতে একসময় আমরা সবাই মিলে থাকতাম, কত হই হুল্লোড়, কত আনন্দ বেদনা এখানে লুকিয়ে আছে। কিন্তু সেই বাড়িতে এখন আর কেউ বসবাস করে না, বাড়িটা এখন পুরো ভূতের বাড়ি। তো যাই হোক, আমরা বেড়াতে গেলে অবশ্যই আরেকটা ভিডিও আসবে বাড়িটাকে নিয়ে। এর ভেতরে কি কি আছে সব কিছু দেখে নেওয়া যাক, কার রুম কোনটা সেটাও জেনে নেওয়া যাক এবং পাশাপাশি গল্প করা যাক। এটা হচ্ছে আমার বড় আপুর রুম। তো এই ভিডিওটা করা হয়েছিল একদম প্রাথমিক অবস্থায়, যখন মূলত প্রথম বাড়িটা কমপ্লিট এখনও করা হয়নি, রং ফার্নিচার সব কেনা হয়নি, তখনকার ভিডিও। তো পরে যখন কেনা হয়েছে তখন আর ভিডিও করিনি, কারণ আমি ভাবিনি কখনো যে ইউটিউবে ভিডিওটা ছাড়বো আসলে। এটা হচ্ছে আমার বড় আপুর রুমের সাথে অ্যাটাচড বাথরুম। তো যাই হোক, এই বাড়িটা আমরা বানিয়েছিলাম স্বপ্ন দিয়ে। আমার আম্মুর দীর্ঘ প্রতীক্ষা ও শখের বাড়ি এটি। ইট, বালি, রড এগুলো তো ছিলই, কিন্তু তার চেয়েও বেশি ছিল ভালোবাসা। প্রতিটি দেয়ালে লেগে আছে আমাদের স্পর্শ, প্রতিটা কোণায় জমে আছে হাজারো গল্প। তো এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং এখানে রাখা হয়েছে সোফা। এই রুমটা কিন্তু অনেক বড়, এবং বড় হওয়ার কারণেই কিন্তু 2টা রুমের কাজ একটা রুম দিয়েই সেরে গেছে। আর ওখানে হচ্ছে 2টা ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপরে এখানে ওয়াল শোকেস, তারপরে হচ্ছে ডাইনিং টেবিল, এপাশে রয়েছে ফিল্টার এবং জুতার র্যাক। আর মাঝখানের এই ডিজাইন করা দরজাটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওয়াশরুম, একটু পরেই খুলে দেখানো হবে। তো এই ফার্নিচারগুলো হচ্ছে সেগুন কাঠের ফার্নিচার, খাঁটি সেগুন কাঠের। এগুলো ঢাকা থেকে অর্ডার করে তারপরে ট্রাক ভাড়া করে আনা হয়েছে। আর এইটা হচ্ছে আমার কাকার রুম, যিনি এখন মারা গেছেন, তখন জীবিত ছিলেন, ওটা আর খুলে দেখানো হয়নি। তিনি অসুস্থ রুগীকে আর কি ভিডিও করা হবে, এই জন্য আর ওই রুমটা ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আমাদের পাকের ঘর। আর বাহিরে আসলে ভিডিওটা তখন এত গাদি করিনি যে ইউটিউবে ছাড়বো, এই জন্য সব কিছু আসলে পুঙ্খানুপুঙ্খরূপে দেখানো হয়নি। এই ঘর একসময় ছিল প্রাণে ভরা। বিকেলে চায়ের কাপের সঙ্গে জমে উঠত গল্প। রাত হলে বাতাসে ভাসত হাসির শব্দ। এখন সব কিছু শূন্য, নীরব। জানালা দিয়ে হাওয়া ঢোকে, কিন্তু কেউ পর্দা সরিয়ে তাকায় না। এটা হচ্ছে আমার মেজো আপুর রুম। এই যে মেজো আপুর আলনা, তার পড়ার টেবিল, তার কুরআন শরীফ, তার খাট, তার আলমিরা, তার বই খাতা সব কিছুই রয়েছে এই রুমে। কিন্তু এখন আর এই রুমে যেই মানুষটা থাকতো সে কিন্তু আর থাকে না। সে থাকে শ্বশুর বাড়িতে, সে থাকে তার নিজস্ব ফ্ল্যাটে তার হাজব্যান্ড সহকারে। অতএব এই রুমটা কিন্তু ফাঁকাই পড়ে থাকে। আর আমার বড় আপুর রুম যে দেখালাম, সে থাকে তার হাজব্যান্ড সহকারে তার নিজস্ব ফ্ল্যাটে ঢাকাতে। তো মেজো আপু থাকে লক্ষ্মীপুর শহরের ওপরে এবং বড় আপু থাকে ঢাকায় শ্যামলীতে। তো আর আমি থাকি আব্বা আম্মুর সাথে বেশিরভাগ সময়। তো মানে এই বাড়িটাতে কেউই থাকে না আর কি এখন। এটা হচ্ছে আমার রুম, আমার শখের রুম। তো চলুন আমার রুমটা ঘুরে দেখা যাক, আর কি কি আছে সেটাও দেখে নেওয়া যাক। তো আগে যে একটা ভিডিও দিয়েছিলাম ওটা হচ্ছে অ্যাক্সিডেন্টলি, আমি আসলে এমনিই দিয়েছিলাম, কোনো চিন্তাভাবনা করিনি, জন্য কোনো ভয়েস ওভারও দেওয়া হয়নি, যে কারণে আপনারা ক্লিয়ার বুঝতে পারেননি কার কোন রুম, কার বাড়ি, কেমন বাড়ি। আসলে সেগুলো আসলে কোনোটাই বুঝিয়ে বলতে পারিনি। এটা হচ্ছে আমার ওয়াশরুম। তো ওয়াশরুমটাও দেখে নিলেন। এবার চলুন বারান্দায় গিয়ে ঘুরে আসা যাক। এই যে বারান্দা, তখনও তো গোছানো ছিল না, আসলে নতুন বাসা করা হচ্ছে। আমরা বাসায় থাকা অবস্থায় মিস্ত্রিরা কাজ করছেন, মানে সেই হিসেবে আসলে তেমন ফার্নিচারও নেওয়া হয়নি আর তেমন গোছগাছও করা হয়নি। তো যেটুকু করা আছে সেটুকুতেই চলুন দেখে নিই। এটা হচ্ছে কমন ওয়াশরুম। তো চলুন দেখি। দরজাটা খুলছে না, দরজাটা একদম শক্ত হয়ে লেগে আছে। তো এই যে এটাই হচ্ছে সেই কমন ওয়াশরুম। এটাকে আমার মেজো আপুর ওয়াশরুমও বলি, কারণ তার রুমটা এত বিশাল যে ওখানে আসলে মানে ওয়াশরুম সহজেই দেয়া যেত, কিন্তু যখন ডিজাইন করা হয়েছে তখন দেয়া হয়নি বলেই সমস্যা।
তো যাই হোক, এটা হচ্ছে সিঁড়ির রুম। এখানে তিনটা মোটর সাইকেল। বলুন তো কার কার? এই তিনটা হচ্ছে আমার আম্মুর 3 মেয়ে জামাইয়ের। তো যাই হোক, আর তিনটার মধ্যে একটা হচ্ছে মূলত বাহিরের বাড়ির এক আপুর হাজবেন্ডের, যে সম্পর্কে আমার আম্মুর মেয়ে হয়। তো সেই হিসেবে 3 মেয়ের জামাইয়ের 3টা হুন্ডা এখানে। তো যাই হোক, সেটাই দেখানো হচ্ছিল এখানে। আমরা আমাদের এই বাড়িতে এসেছিলাম, থেকেছিলাম, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। বাবার চাকরি, জীবনের চাহিদা সব মিলে আমাদের কোথায় যে নিয়ে গেছে তার কোনো ঠিক নেই। এখন এই ঘর শুধু অপেক্ষায় থাকে, জানালার ফাঁক দিয়ে দূরের পথ চেয়ে থাকে। এটা হচ্ছে আমাদের স্টোর রুম। যখন আমরা বাড়িতে থাকতাম তখন এই রুমে মুরগি পালা হতো। তো যাই হোক, বাড়ি যেমনই হোক, বাড়ির কথা ভাবলেই মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, একটা ইমোশন কাজ করে। সেটাই এখন আমার হচ্ছে। তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা বাড়িতে যাব নারীর টানে শান্তির জায়গা খুঁজতে। কোনো এক বর্ষার বিকেলে এই ভিডিওটা আমি করেছিলাম। আমাদের বড়ই গাছ বৃষ্টির পানিতে ভিজে সিক্ত হয়ে আছে। এই যে আজকে পুডিং বানালাম, খুবই নরম হয়েছে, স্পঞ্জি। আমাদের বাড়ি থেকে চলে আসার 2-3 দিন আগের কিছু ভিডিও ক্লিপ এখানে সংযুক্ত করা হলো। আর এই যে এখানে আমি পুডিং বানিয়েছিলাম খাঁটি গরুর দুধ দিয়ে। খুবই টেস্টি হয়েছিল এবং এতটাই টেস্টি হয়েছিল যে আমার মুখে এখনও লেগে আছে। যদিও একটু কালো কালো অংশ দেখা যাচ্ছে, কিন্তু এটা তিতা নয়, এটা এমনি একটু ক্যারামেল বেশি কালার হয়ে গেছে। তো যখন চলে আসবো যেদিন, ওই দিন আমি আর আম্মুই ছিলাম, মানে ওই কয়দিন আমরা বন্যা কবলিত হয়েছিলাম। হওয়ার পরে আমরা 1 মাস প্রায় ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় ছিলাম, বাজারঘাট করতে পারছিলাম না, কিছুই না। আর বন্যার মাছ বিক্রি করতেছিল আমাদের কাছে, আমরা ওগুলোই খাচ্ছিলাম। আর মুদি বাজারও মাঝে মাঝে আনা হচ্ছিল, কিন্তু কষ্ট হচ্ছিল আর কি, মানুষদেরকে বলে তাদেরকে দিয়ে আনানো হচ্ছিল। এরপরে বন্যা যখন পানি একদম কমে যায়, মানে তখনও এত বেশিও কমেনি, হাঁটুর নিচে নেমেছে অনেক দিন পর। যেহেতু লক্ষ্মীপুর এলাকাটা মূলত আপনার নদী নালা কম, এই জন্য পানি সহজে নামে না। তো পরে আমরা ওই অবস্থাকে ডিঙিয়ে মামা এবং মামি সহ আমি আর আম্মু আমরা ঝালকাঠি চলে আসি। ঝালকাঠি হচ্ছে আমার আব্বুর কর্মস্থল। আমার আব্বু একজন সরকারি চাকরিজীবী, একজন যুব উন্নয়ন কর্মকর্তা। তো সে কারণেই মূলত বাড়ি যাওয়া হতো না। ছোট থেকে বড় হয়েছি ঝালকাঠিতেই, আর বাড়িতে শুধু নারীর টানেই যাওয়া হয়। তো এখানে আপনারা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চীনা হাঁসের বাচ্চা। আমার না হাঁস মুরগি পালার প্রতি এত শখ, মানে ছোটোবেলা থেকে মাছ মানে ধরে যে মানুষ, তারপরে হাঁস মুরগি পালে, ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করে, এগুলো না আমার কাছে খুব ভালো লাগে, পোষা প্রাণী বিশেষ করে। তো এই জিনিসগুলো এতটাই কিউট যে আমাদের পাশের বাসার ভাবির কাছ থেকে এগুলো কিনে আনি আমি। একটা 100 টাকা নিয়েছে, মোট 5টা 500 টাকা নিয়েছে। তো এগুলাকে কিছুদিন পালার পরে যখন ওরা মিডিয়াম বড় হয়েছে, তখন ওরা হচ্ছে রোদে হিট স্ট্রোক করে মারা যায়। ওটা আরও একটা দুঃখজনক কাহিনী আছে, আমার অনেক দুঃখ আছে এই বিষয়টা নিয়ে। এই হাঁস মুরগিগুলো মানে হাঁসগুলো আমার এত শখের ছিল। তো ওদেরকে যেদিন প্রথম এনেছিলাম ওই দিন আমার ভাতিজিদেরকে সহ খেলছিলাম, আর সেটারই হচ্ছে এই ভিডিওটা স্মৃতি হয়ে থাকলো। বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আমার মতো কে আছে বলো। তো এই ভিডিওটাতে মূলত বাড়ি থেকে চলে আসার রিসেন্ট কয়েকদিন আগের ক্লিপগুলোই এখানে সংযুক্ত করা হয়েছে, স্মৃতি হিসেবে এই ভিডিওতে অ্যাড করেছি। আমার নাম তাসফিয়া। নুসরাত জাহান। নুসরাত জাহান তাসফিয়া। আচ্ছা, তুমি কি এবিসিডি পারো? না। তুমি কি পারো? আমি পারি সারিয়া সারিয়া। আচ্ছা তাইলে বলো। সারিয়া সারিয়া রাশি দিদি। যারা আমার ভিডিও রিপিট ভিউয়ার্স তারা কিন্তু এই পাকা বুড়িটাকে অবশ্যই চিনে থাকবেন। এটা হচ্ছে আমার সেই পাশের বাসার ভাবির মেয়ে, বা মানে আমাদের ভাতিজি। তো আমরা যেদিন চলে যাব আমি আর আম্মু সব গুজগাছ করেছি। আজকে দিন সন্ধ্যার সময় আমরা রওনা দিয়েছিলাম।
চাঁদপুরের উদ্দেশ্যে, সেখান থেকে লঞ্চে করে ঝালকাঠি। তো ওই দিনই ওরা মূলত ও খুব মিস করছিল আমাদের, তো এখানে এসে আমাদের সাথে কথা বলছিল, গল্প করছিল, মিস করছিল, ছোট মানুষ তো এই জন্য। তবু আমরা ফিরি, কখনো এক সপ্তাহের জন্য, কখনো কয়েক দিনের জন্য আসি, একটু বসি, পুরনো দিনগুলোর গন্ধ নিই, আবার চলে যাই। যখন দীর্ঘদিন বাড়িতে ছিলাম, মানে অনেক মাস, 1 বছরের কাছাকাছি, তখন বাড়িতে কিন্তু অনেক মানুষের সমাগম হতো। অনেকে অনেক প্রয়োজনে আসতো, কেউ একটু ব্লেন্ডার করার জন্য আসতো, বা কেউ একটু গল্প করার জন্য আসতো। তারপরে অনেক মানুষ বিকেলে নাস্তার আসর জমতো, আড্ডার আসর জমতো আমার আম্মুর কাছে। সবাই আমার আম্মুকে অনেক ভালোবাসে এবং অনেক শ্রদ্ধা করে, সেই জন্যই আসলে আমাদের বাড়িতে অনেক মানুষ আসতো এবং গল্প করতো, আর আম্মু সবাইকে নাস্তা করাতো। তো সেই সুন্দর মুহূর্তগুলো আসলে ভোলার নয়, আর কখনো হয়তো ঠিক সেভাবে ওই বাড়িতে টানা গিয়ে আর থাকা হবে না, ওখানে হয়তো অতিথির মতো যাওয়া হবে, তাছাড়া স্থায়ীভাবে আর হয়তো যাওয়া হবে না, সেই পথ তো বন্ধ হয়ে গেছে। বাড়িটা ঠিক আগের মতোই থাকে, যেমন ছিল তেমনই, শুধু সময়ের সাথে গল্পগুলো একটু একটু করে ফিকে হয়ে যায়।